হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার অর্থাৎ হ্যালো অ্যালকেন হ্যালোরিন চ্যাপ্টারের 12th লেকচারে। আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব হ্যালো অ্যারিনের ভৌত ধর্ম সম্বন্ধে। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা মেইনলি ভৌত ধর্ম সম্বন্ধে আলোচনা করব। আজকের ক্লাসটা বেশি বড় হবে না, দেখো আমরা যে মেইন যে টপিকগুলো আছে ভৌত ধর্ম থেকে সেগুলো সম্বন্ধে আলোচনা করে নেব। দেখো প্রথমে আমরা এই ক্লাসে আজকে আলোচনা করব কি না স্ফুটনাঙ্ক কি। স্ফুটনাঙ্ক একটা ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন হয়। স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক এই দুটো মেইনলি ইম্পর্টেন্ট আর কি, স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক। তো তার সঙ্গে আমরা দ্বিমেরু ভ্রামক, এটাও তোমার ক্লাস 11 একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকতো এখান থেকে, ক্লাস 12 এর জন্য এটা ইম্পর্টেন্ট। দ্বিমেরু ভ্রামক পড়বো, তারপরে এখান থেকে দ্রাব্যতাটা পড়বো, ঘনত্ব পড়বো, বর্ণ পড়বো এবং ভৌত অবস্থা পড়বো। ঠিক আছে, তো তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে স্যার আমরা হচ্ছে গিয়ে যে হ্যালোয়ারিন বলতে কোন কাকে কাকে বোঝায়, আমাদের যে চার ধরনের যে হ্যালোজেন আছে কে কে, ধরো এই বেনজিন তার মাত্রা ফ্লুরিন, তার মানে সেটার নাম কি ফ্লুরোবেনজিন। তারপরে একই রকম ভাবে বেনজিন তার মাথার উপরে যদি ক্লোরিন লাগিয়ে দিই তাহলে তার নাম কি হবে ক্লোরোবেনজিন। একরকম বেনজিন তার মাথার উপরে যদি আমরা ব্রোমিন লাগিয়ে দিই তাহলে তার নাম কি হবে ব্রোমোবেনজিন। এবং বেনজিন তার মাথার উপরে যদি আমরা আয়োডিন লাগিয়ে দিই তাহলে তার নাম হবে আয়োডোবেনজিন, তাই তো? আচ্ছা, তাহলে এগুলো প্রত্যেকটা আমাদের এই চারটা আমরা মেইনলি কম্পাউন্ড সম্বন্ধে আমরা হ্যালো অ্যারিন সম্বন্ধে পড়বো। এবার দেখো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভৌত অবস্থা। দেখো এগুলো মেইনলি এগুলো খুব ইম্পর্টেন্ট না, কিন্তু তো আমাদের জেনে রাখা দরকার ভৌত অবস্থাটা কিরকম। যে দেখো এই যে তোমার হ্যালো অ্যারিন গুলো আছে, তো এদের হচ্ছে গিয়ে যদি বলা হয় বর্ণ, এদের কিন্তু কোন রকম বর্ণ বা গন্ধ নেই। ঠিক আছে, তো এরা হচ্ছে গিয়ে একটা কালারলেস এবং অর্ডারলেস এবং একটা প্রত্যেকটা হচ্ছে তরল, বা যাদের হচ্ছে কি আণবিক ভর অনেক বেশি, এটা যেমন প্রত্যেকেই তরল, কিন্তু যাদের আণবিক ভর অনেকগুলো হ্যালোজেন যদি এর মধ্যে থাকে তাহলে সেটা ক্রিস্টালাইন পদার্থ হয়ে যাবে আর কি। তো মেইনলি হচ্ছে কি এরা তরল পদার্থ। তাহলে ভৌত অবস্থা মোটামুটি আমরা বুঝতে পারলাম। এবার দেখো ঘনত্ব। ঠিক আছে, ঘনত্বটা কি হয় না, ঘনত্ব হচ্ছে কি এরা হচ্ছে কি জলের থেকে ভারী, মানে এখানে প্রত্যেকটা হ্যালো অ্যারিন যে আছে এরা প্রত্যেকেই জলের থেকে ভারী। সেই জন্য তোমার কি হয়, তুমি যদি জল এবং এই হ্যালোয়ারিন, কারণ এরা কখনো জলের সঙ্গে মেশে না, তো জল এবং যদি হ্যালোয়ারিনটা নিয়ে তোমার যদি যখনই ঢেলে দেবে ওই হ্যালোয়ারিনটা নিয়ে, বা ধরো না তুমি ক্লোরোবেনজিন নিয়ে ওর মধ্যে তুমি জল দিয়ে দিলে, তাহলে কি হবে স্যার, তাহলে যখনই জল দেবে তখন ক্লোরোবেনজিনটা নিচে জমা হয়ে গেছে, জলটা উপরে ভাসছে। ঠিক আছে, এবং এইভাবেই দেখো এখানে একটা খুব মজার জিনিস আছে, এবং এই কনসেপ্ট দেখো এই যে ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমাদের মনে আছে আমরা যখন কলেজে পড়তাম তখন আমাদের কলেজের যে এক্সিবিশন হতো প্রতি বছর, সেই এক্সিবিশনে আমরা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগ তৈরি করেছিলাম এরকম এই প্রত্যেকটা সলিউশন দিয়ে। ঠিক আছে, তো তার জন্য কি কনসেপ্ট লাগবে, আমাকে জানতে হবে যে কার থেকে কোনটা ভারী। এরকম করে যদি দেখুন ইথার যেমন তোমার জলের থেকে আবার হালকা, তাহলে তুমি যদি এইভাবে তৈরি করতে পারবে না ফ্ল্যাগটা, তুমি তিনটা লেয়ার তৈরি করতে চাও, তাহলে এইভাবে একটা এই হ্যালো অ্যারিনকে তুমি নিচে দিয়ে দিলে, তারপরে জলকে দিলে, তারপরে ইথারকে দিলে, তাহলে তিনটা লেয়ার তৈরি হয়ে যাবে। এবং তিনটা লেয়ারের মধ্যে তুমি ভিন্ন ভিন্ন কালার গুলো দিয়ে দাও, তাহলে তুমি ফ্ল্যাগ তৈরি করতে পারবে, বা তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো জিনিস তৈরি করতে পারবে আর কি। তার জন্য কিন্তু এই যে ভৌত ধর্মগুলো কিন্তু তোমাকে জানা দরকার, তাই না? তাহলে যাই হোক, তাহলে এই যে ঘনত্বটা, এবার ঘনত্ব এদের হচ্ছে কি তোমার ভারী হয়, এবং এদের ঘনত্বটা যত আণবিক ভর যত বাড়তে থাকবে তত ঘনত্বটাও বাড়তে থাকবে। এবং যেহেতু আয়োডিনের ক্ষেত্রে আণবিক ভরটা অনেকটা বৃদ্ধি পেয়ে যায়, তো তাই জন্য ফ্লুরোবেনজিন থেকে যত আমরা আয়োডোবেনজিনের দিকে যাচ্ছি, আণবিক ভর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ঘনত্বও কিন্তু বৃদ্ধি পায়। তাহলে যদি বলা হয় ফ্লুরোবেনজিনের ঘনত্ব বেশি না আয়োডোবেনজিনের ঘনত্ব বেশি, তাহলে আমরা অবশ্যই বলবো আয়োডোবেনজিনের ঘনত্ব বেশি। ঠিক আছে, তাহলে স্যার নেক্সট চলে আসবো দ্রাব্যতা। এবার দ্রাব্যতাটা কিরকম হবে স্যার, ওই যে বললাম জলের মধ্যে দ্রবীভূত হতে পারে না। কেন দ্রবীভূত হতে পারে না? কেননা জলের মধ্যে দ্রবীভূত হতে গেলে আগে জলের মধ্যে যে হাইড্রোজেন বন্ধনটা আছে সেই জলের হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে ওদেরকে গিয়ে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে হবে। তাহলে যেহেতু জল তার নিজের বন্ধন ভেঙে কেন ওদের সঙ্গে বন্ধন তৈরি করতে হবে, এরা তো কেউ জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। তো তাই জন্য কি হচ্ছে না, এরা কিন্তু যেহেতু তাছাড়াও এদের কাছে এই যে বড় বাল্কি একটা হচ্ছে যে হাইড্রোকার্বন গ্রুপ আছে, এবং কার্বন বা হাইড্রোজেন বা অর্গানিক কম্পাউন্ড গুলো এরা কিন্তু জল মানে কি অ্যাকুয়াফোবিয়া হয়, মানে এই যে হাইড্রোকার্বন গুলো তারা কিন্তু জলের মধ্যে কখনো সহজে দ্রবীভূত হতে পারে না। ঠিক আছে, তো তাই জন্য এত বড় গ্রুপ থাকার জন্য, এবং এরা যেহেতু তোমার জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে না, তো তাই জন্য এরা কি হয় জলের মধ্যে দ্রবীভূত হতে পারে না। অপরদিকে এরা তুলনামূলক অর্গানিক কম্পাউন্ড গুলো, অর্গানিক সলভেন্ট গুলো, যেমন ধরে নাও তোমার CCl4 বা ইথার, বেনজিন, ক্লোরোফর্ম, এই সমস্ত দ্রবণের মধ্যে এরা দ্রবীভূত হতে পারে। ঠিক আছে, তো তাহলে এখান থেকে এদেরকে যদি আমাদের বিক্রিয়া করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা জলকে নেবো না, আমরা কি করবো, হয় তোমার কোনো অর্গানিক কম্পাউন্ডকে নিতে হবে, ইথারের মধ্যে করবো বা অন্য কোনো মাধ্যমের মধ্যে করবো। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। এবং কেন ওই সলভেন্টটাই ব্যবহার করছি, জল নিলে
নিলে কি অসুবিধা হতো, কারণ জল নিলে তোর মধ্যে দ্রবীভূতই হবে না, তাহলে বিক্রিয়া হবে কি করে। তো তাই জন্য এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এক নম্বর স্যার দ্রাবক জলে বুঝে গেলাম, এটা মেইনলি তাহলে অর্গানিক সলভেন্ট গুলোর মধ্যে দ্রবীভূত হতে পারবে, জলের মধ্যে দ্রবীভূত হতে পারবে না, কারণ জলের মধ্যে ওরা জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না, তো তাই জন্য কিন্তু এটা জলের মধ্যে দ্রবীভূত হতে পারবে না। আচ্ছা, এখন স্যার নেক্সট এই তিনটা টপিক আমরা ভালো করে পড়বো। প্রথমে আমরা পড়বো হচ্ছে গিয়ে তোমার স্ফুটনাঙ্ক, ঠিক আছে। এবার স্যার স্ফুটনাঙ্ক আমি প্রথমেই বলেছিলাম, স্ফুটনাঙ্কটা কি হয় না তোমার হচ্ছে গিয়ে তোমার ওই আণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে, কারণ আমরা বলেছিলাম এটা আমরা আগে হ্যালো অ্যালকেনের গল্প পড়ার সময় আমরা এটা পড়েছিলাম যে স্ফুটনাঙ্ক মানে বয়লিং পয়েন্ট এবং হচ্ছে গিয়ে মেল্টিং পয়েন্ট, এই দুটো কি হয় না তোমার মলিকুলার ওয়েট, ঠিক আছে, মলিকুলার ওয়েটের সঙ্গে সমানুপাতিক হয়। যাদের মলিকুলার ওয়েট যত বেশি হবে তাদের বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্টও বেশি হবে। তাহলে ওই দিক থেকে দেখতে গেলে কি হবে স্যার, আয়োডো বেঞ্জিনের কি হবে স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক সব থেকে বেশি হবে, তারপরে ব্রোমো, তারপরে ক্লোরো, তারপরে ফ্লুরো, তাই তো। এই স্ফুটনাঙ্কের ক্রম যে হ্যালো অ্যারিন গুলোর মানে মনো হ্যালো অ্যারিন আর কি, যাদের মধ্যে একটাই করে হ্যালোজেন কম্পাউন্ড থাকবে, তো তাদের ক্ষেত্রে কি হবে স্যার, তাদের ক্ষেত্রে কিন্তু স্ফুটনাঙ্কের অর্ডার হবে আয়োডিনের সব থেকে বেশি, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লুরিন। এটা স্ফুটনাঙ্ক এবং আজকে তোমার মানে গলনাঙ্ক দুটোর ক্ষেত্রে কিন্তু একই গল্প হচ্ছে। কিন্তু স্যার যদি এখানে যদি আমরা ডাই বা ট্রাইয়ের ক্ষেত্রে যদি গল্পটা করি, প্রথমে আমরা এবার তাহলে গল্প করে নেবো। প্রথমে ডাই হ্যালো কম্পাউন্ড থাকলে কি হবে এবং তারপরে হচ্ছে কি তার বিভিন্ন রকম আইসোমার গুলো সম্বন্ধে আমরা পড়বো। স্যার আমরা একটা নর্মাল ডাই হ্যালো কম্পাউন্ডের উদাহরণ নিয়ে নিচ্ছি। ধরে নাও এটা হচ্ছে যদি ডাইক্লোরো কম্পাউন্ড গুলোর ক্ষেত্রে তাদের স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক কি অর্ডার হবে বা ক্রম হবে সেটা আমরা একটু দেখে নেবো, ঠিক আছে। তাহলে একটা ডাই হ্যালো কম্পাউন্ড বলতে আমরা ধরে নাও একটা ক্লোরোবেনজিনকেই নিচ্ছি। ধরে নাও ক্লোরোবেনজিন আছে, এখানে ক্লোরিন থাকলো, এটা এখানে একটা ক্লোরিন থাকলো, তাহলে এটার নাম কি হবে স্যার, এটার নাম হচ্ছে অর্থো ডাইক্লোরোবেনজিন বা 1,2 ডাইক্লোরোবেনজিন। আচ্ছা স্যার এখানে আরেকটা কম্পাউন্ড আছে, ধরুন আমরা করলাম কি ক্লোরিনটাকে মেটা পজিশনে লাগিয়ে দিলাম, তাহলে কি বলবো স্যার, মেটা ডাইক্লোরোবেনজিন বা 1,3 ডাইক্লোরোবেনজিন। আরেকটা ধরুন স্যার এখানে একটা ক্লোরিন লাগিয়ে দিলাম, এখানে হচ্ছে কি একটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে, এটাকে আমরা বললাম কি না হচ্ছে প্যারা ডাইক্লোরোবেনজিন বা 1,4 ডাইক্লোরোবেনজিন। এবার স্যার নরমালি কি হচ্ছে গিয়ে অর্থ, মেটা এবং প্যারা এদের প্রথমে স্ফুটনাঙ্কের অর্ডারটা দেখে নিই। তবে স্যার স্ফুটনাঙ্কের অর্ডার আমাকে জানতে গেলে এখানে দ্বিমেরু ভ্রামকের গল্পটা একটু জানতে হবে। তাহলে স্যার দ্বিমেরু ভ্রামকের গল্পটা একটু স্লাইটলি বলে নিই, তারপরে দ্বিমেরু ভ্রামকের ডিটেলস আমাদের একটু পড়তে হবে ভালো করে, সেখানে আসছি। তো তার আগে স্যার এটা আমরা ক্লাস 11এও পড়েছিলাম। বলো তো দেখি এই যে তিনটা আইসোমার, এদেরকে আমরা আইসোমার বলবো, তাই তো। আইসোমার কেন না, তাদের আণবিক ভরটা সমান, জাস্ট এদের গঠনটা একটু আলাদা, তো তাই জন্য এদেরকে আমরা পরস্পরের আইসোমার বা সমবায়ক বলবো। এই যে তিনটা সমবায়ক নিয়েছি, তো কার দ্বিমেরু ভ্রামক ডাইপোল মোমেন্ট বেশি হবে। দ্বিমেরু ভ্রামক মানে কি, ওই যে কে নিচের দিকে ইলেকট্রনগুলোকে টেনে রাখবে সেই গল্পটা দেখতে হবে। তাহলে দেখো এখানে নরমালি কি হচ্ছে, যেহেতু ক্লোরিন এখানে আছে এবং এই ক্লোরিনটা এখানে আছে, তো তাদের মধ্যে নিট ডাইপোল মোমেন্ট মানে এই ক্লোরিনের তড়িৎ বেশি, তাই ক্লোরিন নিচের দিকে ইলেকট্রন টানবে, কার্বনের থেকে তড়িৎ বেশি ক্লোরিনের, তাই জন্য এদিকে টানছে, এই ক্লোরিনটা এদিকে টানছে। তাহলে এদের ক্ষেত্রে নিট ডাইপোল মোমেন্টটা কোন দিক দিয়ে যাবে স্যার, এদের ক্ষেত্রে নিট যে ডাইপোল মোমেন্টটা সেটা হচ্ছে কি তোমার এর মাঝখান দিয়ে যাবে, লব্ধি ভ্রামকটা এই দিক দিয়ে কাজ করবে, তাই জন্য এদের ডাইপোল মোমেন্ট একটা নির্দিষ্ট ডাইপোল মোমেন্ট থাকবে। আচ্ছা স্যার এর ক্ষেত্রে যদি বলি, এর ক্ষেত্রে ক্লোরিনটা এদিকে টানছিল, এর ক্লোরিনটা এদিকে টানছিল, তাহলে এর ক্ষেত্রে কি হবে স্যার, একটু হলো নিজে কিন্তু পরস্পরকে ক্যান্সেল করবে, তাই জন্য এদের ক্ষেত্রে কিন্তু একটু হলো বা মেটার ক্ষেত্রে কিন্তু দ্বিমেরু ভ্রামকের মানটা একটু হলো কম হবে। এবং স্যার প্যারার ক্ষেত্রে গল্পটা কি হচ্ছে স্যার, প্যারার ক্ষেত্রে একদমই পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে এবং এদের লব্ধি ভ্রামকটা একদমই জিরো হয়ে যাবে, অর্থাৎ কি এদের ডাইপোল মোমেন্ট কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে যদি বলা হয় তোমার এই যে সমবায়ক গুলো মানে যাদের ডাই হ্যালো কম্পাউন্ড গুলোর যদি আমরা সমবায়ক গুলো যদি দ্বিমেরু ভ্রামকের যদি অর্ডার দেখতে চাই, তাহলে অর্থটা সব থেকে বেশি হয়, তারপরে মেটা, তারপরে প্যারা, ঠিক আছে। আচ্ছা এই গল্পটা স্যার আমরা কেন করলাম, কেন দেখো এই গল্পটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা স্ফুটনাঙ্কের অর্ডারটাও জানতে পারবো, স্ফুটনাঙ্কের অর্ডারটা জানতে পারবো, কিন্তু গলনাঙ্কের অর্ডারটা কিন্তু এরকম হয় না, ঠিক আছে। প্রথমে আমরা দেখছি স্ফুটনাঙ্ক, ঠিক আছে, বয়লিং পয়েন্টের গল্পটা আমরা দেখছি। দেখো বয়লিং পয়েন্টের ক্ষেত্রে কি হয়, আমরা জানি যে বয়লিং পয়েন্টে আরেকটা গল্প আছে, যেহেতু এদের ক্ষেত্রে আণবিক ভরটা সমান, তাহলে আণবিক ভরের ওই গল্পটা আমরা ইউজ করতে পারবো না। এখন তো আমাদের নতুন কনসেপ্ট আমরা ইউজ করছি এখানে কি স্যার, যাদের মধ্যে আকর্ষণ বল যত বেশি হবে, স্ফুটনাঙ্ক মানে কি ওদের তরল অবস্থা থেকে ফুটিয়ে আমরা বাষ্পীয় অবস্থা নিয়ে যাব, তাহলে যাদের মধ্যে আকর্ষণ বল বেশি থাকবে তাদেরকে ফোটাতে বেশি পরিমাণ শক্তি দিতে হবে। এবার যেহেতু স্যার এর মধ্যে ডাইপোল মোমেন্টটা এর ডিপিটা কি বললাম স্যার, এর ডিপিটা অনেক ভালো হয়, তাই তো, এর ডিপি ভালো বা ডাইপোল মোমেন্টটা অনেক বেশি হয়, তাহলে ডিপিটা বেশি হওয়ার জন্য কি হচ্ছে স্যার, ডিপিটা ভালো হওয়ার জন্য এর ক্ষেত্রে আকর্ষণ বলটা অনেক বেশি হবে, তার মানে কি ডাইপোল মোমেন্ট বেশি মানে কি তাদের মধ্যে দ্বিমেরু আকর্ষণ বলটা বেশি হবে। এবার দ্বিমেরু আকর্ষণ বলটা বেশি হওয়ার জন্য কি করবে না, এই অণুগুলোর পরস্পরকে বেশি করে আকর্ষণ করবে নিজেদের মধ্যে, তাহলে এদেরকে ফোটাতে অনেক বেশি শক্তি দিতে হবে, তাই জন্য অর্থো ডাইক্লোরোর কি হবে স্ফুটনাঙ্ক কিন্তু বেশি হবে। কিন্তু দ্বিতীয় দুটোর মধ্যে এটা দেখা গেছে প্র্যাকটিক্যাল, নরমালি
আমরা তো বুঝতে পারছি যেহেতু এটা সেকেন্ডে আছে, তার মানে কি এই ডাইপোল মোমেন্ট যেহেতু সেকেন্ড পজিশনে আছে, তাহলে এর স্ফুটনাঙ্ক সেকেন্ড পজিশনে আসা উচিত। কিন্তু স্যার প্র্যাকটিক্যাল ইনফরমেশন থেকে, অর্থাৎ কি আমরা যখন এটা প্র্যাকটিক্যাল করে দেখেছি, যে তখন দেখা যাচ্ছে কি প্যারা আইসোমারটার স্ফুটনাঙ্ক বেশি হচ্ছে। এবার স্যার প্যারা আইসোমারটা এবং মেটা আইসোমারটার স্ফুটনাঙ্ক কেন বেশি হলো, যে কেন বেশি হচ্ছে, কেননা যেহেতু এখান থেকে আমরা যুক্তিটা এভাবে দেব যে যেহেতু তোমার প্যারা আইসোমারটার সিমেট্রিক্যাল গঠন আছে, এবার সিমেট্রিক্যাল বা প্রতিসম গঠনের জন্য ও কি করবে না অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করতে পারবে। এবার অবস্থান করার জন্য কি হবে, তাদের মধ্যে আকর্ষণ বলটা বেশি হবে। এবার আকর্ষণ বলটা বেশি হওয়ার জন্য ও কি করবে না ওই যে প্যারা আইসোমারের যে অণুগুলো, অর্থাৎ কি 1,4-ডাইক্লোরোবেনজিন গুলোকে তোমাকে ফোটাতে বেশি পরিমাণ শক্তি দিতে হবে। তো তাই জন্য তাহলে কি হচ্ছে, নর্মালি আমরা এখান থেকে কি বুঝলাম স্যার, মেটা আইসোমারটার সেকেন্ড আসা উচিত ছিল, কিন্তু তোমার হচ্ছে প্যারাটা সেকেন্ডে চলে আসে। তার কারণটা আমরা বুঝতে পেরে গেছি যে প্যারার প্রতিসম গঠনের জন্য অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে, তাই জন্য সেটাকে আজকে বয়েল করতে আমাকে বেশি শক্তি দিতে হবে, তাই তো। তাহলে আলটিমেটলি আমাদের যে স্ফুটনাঙ্কের ক্রমটা যদি দেখি আমরা, তাহলে স্ফুটনাঙ্কের ক্রমটা আমরা কি দেখলাম না, স্ফুটনাঙ্কের ক্রমটা হবে কি অর্থটা সব থেকে বেশি হবে। তার কারণটা কি স্যার, অর্থ বেশি হওয়ার কারণটা কি, এর ডাইপোল মুভমেন্টটা সব থেকে বেশি, তাই তো। তাহলে স্যার প্যারাটা কেন বেশি সেকেন্ডে আসলো, কেন প্যারা সেকেন্ডে আসছে, কেননা এর হচ্ছে সিমেট্রিক্যাল গঠন, মানে কি প্রতিসম গঠনের জন্য হচ্ছে কি ও সেকেন্ড পজিশনে চলে আসলো। এবং মেটাটা স্যার কি লাস্টে চলে আসছে, কেন, মেটাটা হচ্ছে তোমার ওর ডাইপোল মোমেন্টটা মোটামুটি আছে, আর ওর সিমেট্রিক্যাল গঠনটা তেমন না, বেশি সিমেট্রিক্যাল গঠন নেই, তো তাই জন্য কিন্তু মেটাটা সবার লাস্টে চলে আসলো। তাহলে আলটিমেটলি যদি পরীক্ষায় যদি আমাকে এরকম কোশ্চেন আসে যে এর কারণটা ব্যাখ্যা করো, তাহলে আমরা কিভাবে বলবো স্যার, যে নর্মালি অর্থ আইসোমারটা তো বেশি হলো, তার কারণটা কি, যে তার হচ্ছে কি ডাইপোল মোমেন্টটা বেশি হয়, ঠিক আছে। মেটা এবং প্যারা আইসোমারের মধ্যে মেটা আইসোমারটি বেশি হওয়া উচিত ছিল, তাই তো, কেন মেটা আইসোমারের ডাইপোল মোমেন্টটা বেশি। কিন্তু স্যার কি প্যারা আইসোমারের প্রতিসম গঠনের জন্য প্যারা আইসোমারগুলির মধ্যে কি হয়, আকর্ষণ বলটা অনেকটা বেশি হয়, তাই জন্য প্যারা আইসোমারের বয়েলিং পয়েন্টটাও বেশি হবে, ঠিক আছে। ব্যাপারটা একদম বুঝে গেছে, একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে। দ্বিতীয় স্যার যদি আমরা গলনাঙ্কের অর্ডারে যদি আসি, স্যার গলনাঙ্কের অর্ডারে, ঠিক আছে। দ্বিতীয় আমরা আসবো গলনাঙ্কের অর্ডারটা একটু আলাদা। গলনাঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু ডিপির কথা ভাববো না, কারণ গলনাঙ্কের ক্ষেত্রে মেল্ট করতে হবে। মেল্ট করার জন্য কি তাদের ক্রিস্টাল স্ট্রাকচারটা দেখতে হবে। ক্রিস্টাল স্ট্রাকচার যার যত ভালো হবে, কারণ আমরা সলিড চ্যাপ্টারে পড়েছিলাম যে যত ভালো করে প্যাকিং করে থাকতে পারবে তাকে মানে গলাতে তত বেশি শক্তি দিতে হবে। এবার দেখো স্যার ক্রিস্টাল স্ট্রাকচার বা প্যাকিংটা কত ভালো হবে, কার ক্ষেত্রে ভালো হবে, ব্যাপারটা একটু ভালো করে বুঝবে। যে প্যাকিং এর কথা যদি আমরা বলি, যে প্যাকিং সবসময় সেই কণাগুলোর মধ্যে ভালো হবে যেখানে তাদের মধ্যে সিমেট্রিক্যাল গঠন থাকবে। কিরকম ব্যাপারটা ধরে নাও, তুমি হচ্ছে গিয়ে ইট দিয়ে বাড়ি তৈরি করছো, ঠিক আছে, ইট দিয়ে বাড়ি তৈরি করছো বা ইটের দেওয়াল তৈরি করছো, সেখানে ইটগুলো যদি সিমেট্রিক্যাল, প্রত্যেকটা যদি ভালো করে একদম সেপ যদি একদম চারিদিকে যদি সমান হয়, তাহলে সেই দেওয়ালটা অনেক ভালো তৈরি হবে। কিন্তু সেই ইটগুলো তোমার যদি এবড়ো খেবড়ো হয়, একদিকে লম্বা একদিকে ছোট এরকম করে যদি হয়, তাহলে কি সেই দেওয়ালটা বা ওই প্যাকিংটা কি ভালো করে হবে? নিশ্চয়ই ভালো হবে না। এবার দেখো এদের ক্ষেত্রেও ঠিক তাই। এদের ক্ষেত্রে দেখো এই যে প্যারা যে আইসোমারটা আছে সেটা দেখো অনেক বেশি সিমেট্রিক্যাল, দেখো দুই দিকে সুন্দরভাবে ক্লোরিনটা সেজে আছে না, তার জন্য এই যে প্যারা আইসোমারটা, তো প্যারা আইসোমারটা কি হয় না তার মধ্যে সিমেট্রিক্যাল গঠন হয়, তো সিমেট্রিক্যাল গঠন হওয়ার জন্য দেখো সিমেট্রিক্যাল মানে কি এইভাবে সিমেট্রি আছে, এইভাবে সিমেট্রি আছে, তো সিমেট্রিক্যাল গঠন হওয়ার জন্য কি হচ্ছে কি না এদের মধ্যে প্যাকিংটা ভালো হয়। কি বললাম স্যার, এর মধ্যে এটা হচ্ছে প্রতিসম গঠন, ঠিক আছে, এটা হচ্ছে প্রতিসম গঠন, ঠিক আছে, প্রতিসম গঠন আছে। প্রতিসম গঠন থাকার জন্য কি হচ্ছে এদের মধ্যে প্যাকিং ভালো হয়, ঠিক আছে, প্যাকিং ভালো হয়, ঠিক আছে, প্যাকিং ভালো হয়। এবং প্যাকিং ভালো হওয়ার জন্য এদের কি হবে স্যার, এদের হচ্ছে মেল্টিং পয়েন্ট বা তোমার হচ্ছে গলনাঙ্ক কি হবে না বেশি হবে। এবার স্যার এখানে চলে আসি এই দুজনের ক্ষেত্রে। তারপর স্যার এই দুজনের মধ্যে দেখো তো কোনটা বেশি সিমেট্রিক। দেখো এবার এর ক্ষেত্রে যদি এই দুজনের ক্ষেত্রে আমরা যদি তুলনা করি, এর মধ্যে এটাও মোটামুটি সিমেট্রিক, এটাও সিমেট্রিক আছে, কিন্তু এর ক্ষেত্রে যেহেতু ডাইপোল মোমেন্টটা একটু বেশি, ঠিক আছে, এটা তো তোমার জিতে গেল কিসের জন্য না এদের মধ্যে প্রতিসম গঠন এবং সুন্দর প্যাকিং হওয়ার জন্য তোমার গলনাঙ্কের দিক থেকে প্যারা আইসোমারটা জিতে গেল। কিন্তু স্যার এবার এই দুজনের মধ্যে যদি দেখি দুজনই মোটামুটি সিমেট্রিক আছে, কিন্তু এই দুজনের মধ্যে এর যেহেতু ডাইপোল মোমেন্টটা বেশি, কারণ ডাইপোল মোমেন্টটা একটা ফ্যাক্টর করে, যেহেতু এর ডাইপোল মোমেন্টটা বেশি তাই জন্য অর্থটার মানে অর্থ এবং মেটার মধ্যে তোমার অর্থটার কিন্তু গলনাঙ্কটা বেশি হয়ে যাবে, ঠিক আছে, মানে এর স্ট্রাকচারটা অনেক ভালো হবে, কারণ এর ক্ষেত্রে অণুগুলোর মধ্যে ডাইপোল মোমেন্ট আকর্ষণ বলটা বেশি হওয়ার জন্য অণুগুলো কাছাকাছি থাকবে, তাই জন্য অর্থর কিন্তু সেকেন্ডে চলে আসবে, তারপরে কিন্তু মেটা আসবে। তাহলে এক্ষেত্রে যদি অর্ডার বলা হয় গলনাঙ্কের কি কি শিখলাম না, আমরা শিখলাম হচ্ছে বয়েলিং পয়েন্ট, ঠিক আছে, বয়েলিং পয়েন্ট সম্বন্ধে শিখলাম, এবং হচ্ছে আমরা সেখান থেকে শিখলাম কি মেল্টিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট মানে কি না স্ফুটনাঙ্ক, আর মেল্টিং পয়েন্ট মানে কি না গলনাঙ্ক।
এবার স্যার বয়লিং পয়েন্টে আমরা ক্রমটা কি দেখলাম স্যার? বয়লিং পয়েন্টে আমরা ক্রমটা দেখলাম কি হবে, যে অর্থটা সব থেকে বেশি হবে। তার কারণটা কি, অর্থ আইসোমারের ডাইপোল মোমেন্টটা সব থেকে বেশি হয়। তো তারপরে স্যার কি আসবে, প্যারা আসবে, তারপরে কি আসবে স্যার, মেটাটা আসবে, তাই তো? প্যারা কেন চলে আসে, কারণ প্যারার সিমেট্রিক্যাল গঠনের জন্য প্যারাটা সামনে চলে আসে। তারপরে স্যার মেল্টিং পয়েন্টের যদি আমরা অর্ডারটা দেখি তাহলে কি হবে স্যার, মেল্টিং পয়েন্ট অর্ডারটা আমরা একটু আগে দেখলাম। মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে কি হবে স্যার, প্যারাটা সব থেকে বেশি চলে আসবে। কেন? কারণ প্যারার যেহেতু সিমেট্রিক্যাল গঠন আছে, সিমেট্রিক্যাল গঠনের জন্য ওদের মধ্যে প্যাকিংটা খুব ভালো হয়, তাই জন্য প্যারা আইসোমারের মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক সব থেকে বেশি হবে। তারপরে কি আসবে স্যার, তারপরে হচ্ছে অর্থটা আসবে। কেন অর্থটা আসবে? কারণ অর্থ যেহেতু ডাইপোল মোমেন্টটা একটু বেশি আছে, তাই জন্য আকর্ষণ বলটা একটু বেশি হবে, তাই জন্য নেক্সট চলে আসবে অর্থ, এবং সবার লাস্টে মেটাটা চলে আসবে। ঠিক আছে, তাহলে বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্টের দুজনের মধ্যে মেল্টিং তোমার মেটা যে আইসোমারটা আছে তাদের সব থেকে কম হয়, আর এখান থেকে বয়লিং পয়েন্টের ক্ষেত্রে অর্থটা সব থেকে বেশি হবে। কেন স্যার? অর্থটা হচ্ছে কি, যে ওর ডাইপোল মোমেন্টটা সব থেকে বেশি। আর মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে প্যারাটা সব থেকে বেশি হবে। কেন? প্যারার সিমেট্রিক্যাল গঠনের জন্য প্যারার মধ্যে প্যাকিংটা সব থেকে ভালো হয়, তাই জন্য প্যারাটা কিন্তু বেশি হবে। আর দুই ক্ষেত্রে মেটাটা সব থেকে কম হবে। ব্যাপারটা বুঝে গেছেন? তাহলে স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্কের গল্পটা শেষ হলো। এবার চলে আসি দ্বিমেরু ভ্রামকের গল্পটা। দ্বিমেরু ভ্রামকের তো মোটামুটি ডাইগুলোর ক্ষেত্রে তো আমরা ব্যাপারটা বুঝেই গেছি। তাহলে স্যার এখান থেকে আরেকটা জিনিস চলে আসবো, আমরা মনো হ্যালো কম্পাউন্ড গুলোর একটু দ্বিমেরু ভ্রামক সম্বন্ধে একটু আলোচনা করবো। এখানে একটু ইন্টারেস্টিং জিনিস আছে আর কি। ঠিক আছে, বলা হলো এদের দ্বিমেরু ভ্রামকের ক্রম অনুযায়ী সাজাও। ঠিক আছে, দ্বিমেরু ভ্রামকের ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। তো তাহলে স্যার আমরা নরমালি আমাদের মাথায় প্রথমে আসবে কি, দ্বিমেরু ভ্রামক মানে কি, যে নিজের দিকে ইলেকট্রন টানতে পারবে তার দ্বিমেরু ভ্রামক সব থেকে বেশি হবে। তো তাহলে স্যার এদের ক্ষেত্রে কি হবে, ফ্লুরিনে যেহেতু তড়িৎহীনতা সব থেকে বেশি, তাহলে ফ্লুরিন নিজের দিকে বেশি করে টানবে। তারপরে আচ্ছা এখানে ক্লোরিন আসবে, এখানে ক্লোরিনকে লিখি, এখানে ধরো ব্রোমিনকে লিখি। ঠিক আছে, তারপরে ক্লোরিনের ঋণাত্মকতার দিক থেকে ক্লোরিনের সব থেকে বেশি আমরা জানি যে ফ্লুরিনের সব থেকে বেশি হয় তড়িৎ ঋণাত্মকতা, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন, তাই তো? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা একই গ্রুপে আছে, গ্রুপ 17 এর মৌল। আচ্ছা স্যার এখান থেকে তাহলে ক্লোরিন নিজের দিকে টানবে, এখান থেকে ব্রোমিন নিজের দিকে টানবে, এখান থেকে আয়োডিন নিজের দিকে টানছে। তার জন্য ওই হিসেবে আমরা স্যার অর্ডার কি করবো স্যার, অর্ডার তাহলে কি করবো আমরা, সব থেকে বেশি কার হবে, ফ্লুরিনের যেহেতু তড়িৎহীনতা বেশি, তাহলে 1 নম্বরটা সব থেকে বেশি হবে, 2 নম্বরটা তারপরে আসবে, তারপরে 3 নম্বরটা আসবে, তারপরে 4 নম্বরটা আসবে। ঠিক আছে, এবার এটা যদি করি তাহলে একদম 0 খেয়ে যাবো, এবং পরীক্ষা হলে কিন্তু এই অর্ডারটাও দেওয়া থাকবে, কিন্তু এটা কিন্তু মোটেই এদের ক্ষেত্রে অর্ডারটা হবে না স্যার। এবার স্যার কেন এই অর্ডারটা হচ্ছে না, সেই রিজনটা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট। দেখো এবার এরা যে নিজের দিকে ইলেকট্রন টানছিল, এদের মাইনাস আই এফেক্ট আছে, মানে ইলেকট্রন নিজের দিকে টানতে পারে। তো এর দিকে টানছিল, একই রকম ভাবে এরা স্যার প্লাস আর এফেক্ট, মানে ইলেকট্রন দিয়েও দিতে পারে, রেজোনেন্সও অংশগ্রহণ করতে পারে বেনজিন বলয় থাকার জন্য। বেনজিন বলয় থাকার জন্য আমরা কি বলেছিলাম স্যার, এখান থেকে এই যে ফ্লুরিনের যে লোন পেয়ার গুলো আছে তারা কি করতে পারে, আবার হচ্ছে গিয়ে বেনজিন বলয়ের সঙ্গে রেজোনেন্স অংশগ্রহণ করতে পারে। এবার টুক করে এখানে রেজোনেন্সে গিয়ে এরা অংশগ্রহণ করছে। ঠিক আছে, এবং যেহেতু এরা রেজোনেন্স করতে পারে, এবং চলো একটা রেজোনেন্স দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এই রেজোনেন্স করলো, এখানে ডাবল বন্ড ফ্লুরিন হলো। ঠিক আছে, এখান থেকে তোমার হচ্ছে গিয়ে এই এখান থেকে এই আছে, এই আছে, এখানে মাইনাস হলো। এখন এই বন্ডটা এখানে নামবে, এই বন্ডটা খুলে এখানে আসবে। ঠিক আছে, একটা রেজোনেন্স দেখিয়ে দিই তোমাদেরকে। তাহলে এখানে মাইনাস হলো, এখানে আসলো, এখানে আসলো, এখানে ডাবল বন্ড এফ হলো, অবশ্যই মাথার উপরে প্লাস দিতে হবে। ঠিক আছে, রেজোনেন্স সাইন তো দুই দিকেই অ্যারো দিতে হয়, ফ্লুরিনের মাথায় প্লাস দিতে হবে, কিন্তু প্লাস থাকলো। এবার এই মাইনাসটা আবার এখানে নামবে, নামার সময় বন্ডের মাঝখানে, আর উঠার সময় এই কর্নারে উঠবে। ঠিক আছে, উঠলো। আচ্ছা এখান থেকে এই গেল, তারপরে কি আছে এখানে স্যার, এখানে আছে, এটা নামলো এখানে, এটা এখানে উঠলো, এখানে ডাবল বন্ড এফ প্লাস আছে। তারপর এই বন্ডটা আবার এখানে নামবে, এই ফ্লুরিনটা এখানে আসবে, তাহলে আবার কি তৈরি হবে, আবার ব্যাক করে আবার সেম স্ট্রাকচার পেয়ে যাবে। মাইনাসটা এখানে আসবে, এখানে 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 ফ্লুরিনটা পাওয়া যাবে। ঠিক আছে, এটাতে রেজোনেন্স স্ট্রাকচার গেল। এবার স্যার রেজোনেন্স আমি কেন করলাম বলছি, কেন করলাম, কেন থেকে আরেকটা উত্তর তোমাদেরকে বলার জন্য বলছি আর কি, যে এই যে হ্যালো অ্যারিন গুলো আছে তারা কিন্তু অর্থ প্যারা নির্দেশক হয়। আমরা একটু পরেই মানে আমরা হচ্ছে কি ওই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পড়বো, হ্যালো অ্যারিনের রাসায়নিক বিক্রিয়ার মধ্যে, যে হ্যালো অ্যারিন গুলো কিন্তু অর্থ প্যারা নির্দেশক হয়। কেন স্যার, কেননা এই যে দেখো এরা রেজোনেন্সের মাধ্যমে অর্থ, এটা তো অর্থ পজিশন, এই সাপেক্ষে অর্থ পজিশন বলে, তারপরে এবং প্যারা এবং অর্থ, এই অর্থ প্যারা এবং অর্থতে যেহেতু ইলেকট্রনের ঘনত্ব প্রচুর বাড়িয়ে দেয়, তাই জন্য এরা কিন্তু অর্থ প্যারা নির্দেশক হয়। মানে যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যখন এটা করবে, তো কেননা এই মানে যেহেতু অ্যারোমেটিক কম্পাউন্ড গুলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সহজে অংশগ্রহণ করে আর কি, তো যখন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করবে তাই জন্য এরা কি হবে স্যার, এরা হবে অর্থ প্যারা নির্দেশক। ঠিক আছে,
অর্থ-প্যারা নির্দেশক কেন হয় ব্যাপারটা বুঝতে পেরে গেছি, যে তাহলে টুক করে আমাদের এদের রেজোনেন্সটা করে দেবো, এবং রেজোনেন্সের ফলে যেহেতু অর্থ প্যারা এবং অর্থ পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বাড়িয়ে দেয়, তাই জন্য ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে একটা পজিটিভ সেন্টার আসবে, তাহলে পজিটিভ সেন্টারগুলো বেশি করে নেগেটিভ সেন্টারে অ্যাটাক হবে, তাই জন্য যেখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি পাবে সেখানে গিয়ে অ্যাটাক করবে, তাই জন্য এরা অর্থ এবং প্যারাতেই ওই ইলেকট্রোফাইলগুলো যেহেতু অ্যাটাক করবে, তাই জন্য এরা অর্থ-প্যারা নির্দেশক গ্রুপ হয়। এটুকু বুঝতে পারলাম স্যার। তাহলে স্যার এবার প্রথমে আমরা ওই দ্বিমেরু ভ্রমকের গল্পে এবার ফিরে আসি। তাহলে স্যার এরকম প্রত্যেকেই এরা রেজোনেন্স করবে, প্রত্যেকের মাথাতে লোন পেয়ার আছে, যেহেতু এটা একই গ্রুপে প্রত্যেকের মাথায় 3 জোড়া করে লোন পেয়ার আছে, ঠিক আছে, প্রত্যেকের মাথায় 3 জোড়া করে লোন পেয়ার আছে। তাহলে প্রত্যেকেই তোমার হচ্ছে গিয়ে ইয়ে করবে, রেজোনেন্স করবে। তো রেজোনেন্স করার জন্য দেখো এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম উপরে নিচের দিকে হচ্ছে গিয়ে মাইনাস আই এফেক্টের জন্য টানছিল, মানে সিগমা বন্ধন দ্বারা ওরা নিজের দিকে টানছে, ঠিক আছে, ওটাকে আমরা বলবো নিউ সিগমা। নিউ সিগমার জন্য ওরা উপরের দিকে ইলেকট্রনগুলোকে টানছিল। একরকম ভাবে রেজোনেন্সের জন্য এখানে একটা পাই বন্ড তৈরি হওয়ার জন্য নিউ পাই বলবো এটাকে, বা আমরা হচ্ছে এক কাজ করি এটাকে মাইনাস আই এফেক্ট বলি, নিউ আই, ঠিক আছে, এটাকে বলি নিউ আর। আই মানে হচ্ছে মাইনাস আই এফেক্টের জন্য টানছে, আর আর মানে ও প্লাস আর এফেক্টের জন্য ঠেলে দিচ্ছে। যখন ওরা ইলেকট্রন যদি ঠেলে দেয় কেউ, সেটাকে বলে প্লাস আর এফেক্ট, আর ইলেকট্রন নিচের দিকে টেনে নেওয়া মানে মাইনাস আই এফেক্ট। আর যদি ইলেকট্রন কেউ যদি ঠেলে দেয় বন্ধনের মাধ্যমে, তাহলে সেটাকে প্লাস আই এফেক্ট বলে, তাই তো, যেমন CH3 প্লাস আই এফেক্ট আছে, হ্যালোজেন গুলোর মাইনাস আই এফেক্ট আছে। আর রেজোনেন্সের মাধ্যমে কেউ যদি ইলেকট্রন ঠেলে দেয়, রেজোনেন্সের মাধ্যমে যদি ইলেকট্রন ঠেলে দেয় সেটাকে প্লাস আর এফেক্ট বলে, আর রেজোনেন্সের মাধ্যমে কেউ যদি ইলেকট্রন টেনে নেয় সেটাকে মাইনাস আর এফেক্ট বলে। যেমন তোমার নাইট্রো কম্পাউন্ড বা যাদের মধ্যে CO গ্রুপ আছে তারা হচ্ছে ইলেকট্রন টেনে নিতে পারে, তাই জন্য ওরা কি হয় না মেটা নির্দেশক হয়, আচ্ছা ওদের এবং মাইনাস আর এফেক্ট বলে। যাই হোক, এখানে আমরা চলে আসি, তাহলে আর এফেক্টের সাথে যদি ইলেকট্রন ঠেলে দিচ্ছে, তাই জন্য ইলেকট্রনের মানে এই যে ভ্রামকটা এটা এদিকে কাজ করছে, আর আই এফেক্টের জন্য ইলেকট্রন ভ্রামকটা এদিকে কাজ করছে। এবার স্যার কথাটা হচ্ছে কার ক্ষেত্রে আর এফেক্টটা বেশি দেখা যাবে, নিজের দিকে কে বেশি করে ঠেলতে পারবে। তাহলে তখন দেখা যাচ্ছে কি, যদি ঠেলার গল্পটা যদি আসে আর কি, যে যদি তুলনা দেখো তুলনা চলে আসছে, কে টানছে, অবশ্যই ফ্লুরিন নিজের দিকে বেশি করে, মানে ফ্লুরিনের নিউ আইটা, অবশ্যই স্যার ফ্লুরিনের নিউ আইটা বেশি হবে, মানে নিউ আইটা বেশি তুলনামূলক এদের থেকে আর কি, ঠিক আছে। কিন্তু একরকম ভাবে দেখো এখানে এই জায়গাটা একটু ভালো করে ফলো করো, এই জায়গাটা একটু বোঝার জিনিস আছে আর কি, যে যখন রেজোনেন্স হয় না, রেজোনেন্স হওয়ার সময় এখানে দেখো ফ্লুরিনের যে লোন পেয়ারটা আছে, যেটা ভালো করে বুঝবে, ফ্লুরিনের যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারটা থাকে হচ্ছে কোথায় স্যার, 2p অরবিটালের মধ্যে। দেখো ফ্লুরিনে যদি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে তোমার ফ্লুরিনে কত হয় স্যার, ফ্লুরিনে 9 হয়, 1s2 2s2 2p5, তাই তো। ওর যে শেষ ইলেকট্রনটা কোথায় আছে স্যার, p অরবিটালের মধ্যে আছে। এখন স্যার এখানে কি আছে, কার্বন আছে, তাহলে কার্বনের কত হয় স্যার 6, কার্বন যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p2, তাই না। তো তাহলে স্যার এই কার্বনের ভেতরেও p অরবিটাল আছে, এবং এই হচ্ছে কি তোমার ফ্লুরিনের ভেতরেও কি আছে স্যার, এখানে 2p অরবিটাল ছিল, এবং এই কার্বনটার ভেতরেও 2p অরবিটাল ছিল। এবার স্যার যখন রেজোনেন্স হচ্ছে, রেজোনেন্সের মধ্যে p অরবিটাল মধ্যে ওভারল্যাপিং হচ্ছিল, তাহলে স্যার এখানে কি হচ্ছে কি, এখানে যে ওভারল্যাপিংটা হচ্ছে 2p এর সঙ্গে 2p ওভারল্যাপ হচ্ছে। এক নম্বর দেখো ক্লোরিনের তো 17, তাহলে ক্লোরিনের জন্য এখানে থাকবে কি 3p অরবিটাল থাকবে, আর এর মধ্যে থাকবে হচ্ছে 2p অরবিটাল থাকবে, ঠিক আছে। এক নম্বর স্যার ব্রোমিনের কথা যদি বলি, ব্রোমিনের ক্ষেত্রে এখানে তোমার 4p থাকবে, আর এই কার্বন তো 2p থাকবে, আর এখানে আয়োডিনের ক্ষেত্রে যদি আমরা ভাবি তাহলে 5p থাকবে, আর হচ্ছে এর ক্ষেত্রে হচ্ছে তোমার 2p অরবিটাল থাকবে। তাহলে বলো তো দেখি কোথায় ওভারল্যাপিংটা সব থেকে ভালো হবে, 2p এর মধ্যে সেম সাইজ হলে তো ওভারল্যাপিংটা সব থেকে ভালো হবে। আর আয়োডিনের ক্ষেত্রে 5p কোথায় একটা অনেক বড় স্ট্রাকচারের সঙ্গে ছোট স্ট্রাকচারের মধ্যে রিলেশন হচ্ছে আর কি, তো সেটা খুবই খারাপ খুবই খারাপ হবে। তাই জন্য এর ক্ষেত্রে আর এফেক্টটা ভালো দেখা যাবে না, কিন্তু ফ্লুরিনের ক্ষেত্রে আর এফেক্টটা সব থেকে ভালো দেখা যাবে। তাহলে দেখো ফ্লুরিন এদিকে টানছিল, আবার এর ক্ষেত্রে আর এফেক্টটা যদি এদিকে টানছে, তাই জন্য ফ্লুরিনের কিন্তু তোমার যে ডাইপোল মোমেন্ট একদমই কমে যাবে, কেননা এদের জন্য দুটোই দেখো পরস্পরকে একদম নেগলেক্ট করে দিচ্ছে, তাই জন্য ফ্লুরিনের কিন্তু ডাইপোল মোমেন্টের মানটা একদমই কমে যাবে। তাই জন্য বলা হয় যে সবার থেকে কার ডাইপোল মোমেন্ট কম হবে না, ফ্লুরিনের কিন্তু ডাইপোল মোমেন্টটা সব থেকে কম হবে। কেন, কেননা এর ক্ষেত্রে আই এফেক্টও এদিকে টানছিল, মানে সব থেকে তড়িৎ বেশি হওয়ার জন্য নিউ আইটা নিজের উপর দিকে কাজ করছিল, এবং নিউ আরটাও নিচের দিকে কাজ করছিল, এবং এর ক্ষেত্রে যেহেতু নিউ আরটা এবং নিউ আইটা প্রায় সমান হয়ে যায় আর কি, তো তাই জন্য পুরোটা একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, তো তাই জন্য কিন্তু এর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকটা অনেকটা কমে যায়। অপরদিকে স্যার যেহেতু ক্লোরিনের ক্ষেত্রে 2p এবং 3p এর মধ্যে ওভারল্যাপিং হচ্ছিল, তো এদের ক্ষেত্রে ওভারল্যাপিংটা যেহেতু ভালো হচ্ছে না, মানে এর ক্ষেত্রে নিউ আরটা কিন্তু তুলনামূলক অনেকটা কমে গেছে। এবার নিউ আরটা কমে যাওয়ার জন্য এর উপরের দিকে টানছেই, নিউ আইটা এর ক্ষেত্রে অনেকটাই বেশি হচ্ছে, তাহলে নিউ আইটা যেহেতু এর থেকে অনেকটাই বেশি হচ্ছে, তো বেশি হওয়ার জন্য কি ইলেকট্রনগুলো নিচের দিকে টানবে, তুলনামূলক অনেকটাই বেশি টানবে। তাই জন্য ফ্লুরোবেনজিন আর ক্লোরোবেনজিনের মধ্যে যদি তুলনা করা হয়, তাহলে কার দ্বিমেরু ভ্রামক বেশি হবে, অবশ্যই স্যার তোমার হচ্ছে ক্লোরোবেনজিনেরটা বেশি হবে,
তাহলে তার কারণটা কি মেন বোঝা গেল। তোমার দেখো যদি 2 নম্বর থাকে তাহলে পুরো ডিটেলস তোমার দিতে হবে, যদি 1 নম্বর থাকে তাহলে জাস্ট এই যে গল্পটা আমি যেভাবে বললাম নিউ আই এবং নিউ আর এর গল্পটা বলবে। আর অবশ্যই এই কথাটা যদি উল্লেখ করে দাও তাহলে অ্যান্সারের স্ট্যান্ডার্ডটি খুব ভালো হবে, যে যেহেতু ওরা যখন নিউ আরটা যে দেখাচ্ছে রেজোনেন্সটা যে হচ্ছে ফ্লুরিনের 2p অরবিটাল এবং কার্বনের 2p অরবিটালের মধ্যে ওভারল্যাপিং এর মাধ্যমে তৈরি হচ্ছে, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কি হয় না 3p অরবিটাল এবং এর 2p এর মধ্যে ওভারল্যাপিং হয়। 3p এবং 2p এর মধ্যে যেহেতু সাইজের পার্থক্য আছে তো তার জন্য তার ওভারল্যাপিংটা ভালো হবে না, তাই জন্য এর ক্ষেত্রে নিচের দিকে নিউ আরটা অত ভালো কাজ করতে পারবে না, তাহলে বেশি বেশি করে নিউ আইটাই বেশি কাজ করবে, তাই জন্য একই দিকের তোমার ভামকটা কাজ করবে, তাই জন্য ক্লোরোবেনজিনের কিন্তু দ্বিমেরু ভামকটা বেশি হবে। অপরদিকে স্যার এদের ক্ষেত্রে তো আরো কাজ করবে না, এদের থেকে নিউ আরটা একদম কাজই করবে না, তাই জন্য ব্রোমো এবং আয়োডো এদের কিন্তু দ্বিমেরু ভামকটা অলমোস্ট একই রকম হয়ে যায় এবং এই তিনজন তুমি বলতে পারো প্রায় সমান। এবং দেখা যায় কি যে এই যদি ফ্লুরোবেনজিনের ডাইপোল মোমেন্টের কথা যদি আমরা বলি, নিউ ডাইপোল মোমেন্টটা হয় কত না 1.6, ঠিক আছে 6d বাই, কিন্তু তোমার ক্লোরোবেনজিনের ক্ষেত্রে এটা হয় হচ্ছে কি তোমার নিউ এর মানটা তোমার হয় 1.69d বাই, এবং তোমার ব্রোমোবেনজিন এবং এই দুজনের সমানই হয়, এর ক্ষেত্রে 1.7 আর এর ক্ষেত্রে তোমার নিউ এর মানটা হচ্ছে 1.7d বাই, ঠিক আছে। তাহলে দেখো তোমার যদি অর্ডারে সাজাতে বলে তোমার কি হবে, তাহলে সব থেকে বেশি তোমার এই আয়োডো এবং ব্রোমিনের ক্ষেত্রে হবে আয়োডো এবং ব্রোমো, তো তাহলে কি হবে এখানে 3 নম্বরটা, ঠিক আছে 3 নম্বরটা ইকুইভ্যালেন্স টু তোমার কি হয়ে যাবে না মানে প্রায় সমানই হয়ে যাবে, 3 নম্বরটা সমান সমান হচ্ছে 4 নম্বরটা, তাহলে এটা বেশি হবে কার থেকে ক্লোরোবেনজিন, মানে হচ্ছে তোমার ক্লোরোবেনজিন মানে হচ্ছে 2 নম্বরটা, তারপরে হচ্ছে সব থেকে কম হবে ফ্লুরোবেনজিনেরটা, ঠিক আছে। এটা কিন্তু তাদের অর্ডার হবে। ব্যাপারটা বুঝতে পেরে গেছি যে কেন তোমাকে কিন্তু পরীক্ষা এখানে এক্সপ্রেশন দুটো তুলে নিয়ে বলতে পারে, তোমাকে এরকম বলতে পারে যে ফ্লুরোবেনজিন এবং আয়োডোবেনজিনের মধ্যে তোমার হচ্ছে ফ্লুরোবেনজিনের দ্বিমেরু ভামক কম কেন, তাহলে সেম ক্লোরিনের ক্ষেত্রে যা বললাম ওর ক্ষেত্রে কিন্তু তাই বলবো, ঠিক আছে। দ্বিমেরু ভামকের গল্পটা বুঝতে পেরে গেছি। আর ওই যে তোমার ডাই হ্যালো কম্পাউন্ডের ক্ষেত্রে তো সেটা আগেই বললাম, অর্থ সবসময় বেশি হয়, অর্থ ডাইক্লোরোবেনজিন, যেটা আগে বললাম। আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দিতে চাই এখান থেকে। আচ্ছা এটা তো বুঝে গেছি আমরা যে কেন ফ্লুরোবেনজিনের কম হয়, কারণ ফ্লুরোবেনজিনের ক্ষেত্রে রেজোনেন্সটা যে হচ্ছে সেটা 2p এর মধ্যে ওভারল্যাপিং হচ্ছে, আর আয়োডোবেনজিনের ক্ষেত্রে 5p আর 2p কোথায় ওর ক্ষেত্রে ওভারল্যাপিং ঠিকঠাক হবেই না, ঠিক আছে। আচ্ছা এর ক্ষেত্রে স্যার এখানে একটু বলবো, কারণ এরকম একটা কোশ্চেন তোমার পরীক্ষা হলে খুব দেখা যায় আর কি কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এখানে ধরো একটা এক্স আছে, এখান থেকে এরকম একটা কোশ্চেন হয় আর কি, তোমাকে বলে দেবে যে এক্স এক্স মানে কোন একটা হ্যালোজেন আছে, তোমাকে বলে দিল এর যে ডাইপোল মোমেন্ট এর মান বলে দিয়েছে 1.5d বাই, ঠিক আছে ডি বাই বলে দিয়েছে, তাহলে এই কম্পাউন্ডটার মধ্যে তোমার ডাইপোল মোমেন্টের মান কত হবে, এরকম কোশ্চেন হয় আর কি। দেখো স্যার আমি কিভাবে বের করবো, নর্মালি যদি দেখো তিন দিকে যদি এরকম যদি যৌগগুলো যুক্ত থাকে আর কি তিনটা, এখানে ধরেন একটা ক্লোরিন আছে, এটা ক্লোরিন আছে, এটা ক্লোরিন আছে, দেখো তিনজন এদিকে টানছে এদিকে টানছে এদিকে টানছে, তাহলে এদের ক্ষেত্রে নিট ডাইপোল মোমেন্টটা 0 হয়ে যাবে। তিনজন যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি থাকে তাদের নিট ডাইপোল মোমেন্টটা 0 হয়ে যাবে, তাহলে এই তিনজনের জন্য কিন্তু আমরা নিট ডাইপোল মোমেন্টের মানটা 0 পাবো, ঠিক আছে। তাহলে এদের তিনজন থাকার জন্য এই পজিশনে থাকার জন্য কিছু এরা পরস্পরকে ক্যান্সেল করে দেবে, তাহলে শুধুমাত্র এই তিনজন থাকার সত্ত্বেও এখানে এর যে ডাইপোল মোমেন্টটা এর ক্ষেত্রে কিন্তু একই ডাইপোল মোমেন্টই পাবো, তাহলে এই কম্পাউন্ডটার ডাইপোল মোমেন্ট কিন্তু 1.5 ডিবাই হয়ে যাবে, ঠিক আছে। কারণ এই ক্ষেত্রে তোমার এটা তো ক্যান্সেলই হয়ে যাচ্ছে, এদের জন্য তো 0, কারণ এই কম্পাউন্ডটার ডাইপোল মোমেন্টটা 0, 120 অ্যাঙ্গেল করে থাকার জন্য এটা হচ্ছে 0, তাহলে এর জন্য ডাইপোল মোমেন্ট 0, তাহলে এর জন্য তাহলে এগুলো ভুলে যাবো না কি আছে, তাহলে এটা আর এটা তো সেম স্ট্রাকচার হয়ে গেল, তাই জন্য এরপরে 1.5 ডিবাই হয়ে যাচ্ছে। তাহলে মোটামুটি আমরা বুঝে গেছি যে কার ডাইপোল মোমেন্ট কি হয়, কার স্ফুটনাঙ্ক গলনাঙ্ক প্রত্যেকটা আমরা বুঝতে পারলাম। তাহলে ভৌত ধর্মটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নেবে বই থেকে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কি হ্যালোরিনের বিক্রিয়াগুলো সম্বন্ধে পড়বো, পরের ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।